CPM ni ngai batanai 39 te 40 constituency ni Jitendra Chaudhary te Prabhat Chaudhary no kaplai khane bagai khorok sisei thamran ni chitham rung phungnai rok sabrum tauno ongkhor laijak te kase lahar himbo to khalajak a lahar himbo to go thaimanjaka khorok sisei thamran ni chitham rung phungnai ni adong Ajoy Deborma Piali Chaudhary te Vijay Krishna Saha no khubi kubun adong rok himbo to paimani yagulo Vijay Krishna Saha Ajoy Deborma te Piali Chaudhary Saga o BJP IPF ti hapang khorok sisei thamran ni chitham rung phungnai rok himiya hasinin joto lokorono thokai kya haine bai bas kana chongmari o CPIM no karate kubun bodolno hamkrai khlai manglak nei saka সাবরুমনি সিমি প্রেমনন্দ ত্রিপুরানি রিপোর্ট সংসাতি 323 যে সংখ্যাটা সেই সংখ্যাটা বর্তমানে যে সরকার রয়েছে 2018 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেই লিখিতভাবে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মধ্যে ওনারা বলেছিলেন যে 10,323 এর ওনারা স্থায়ী সমস্যার সমাধান করবেন প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও করবে নতুন কিছু কথা বলার জন্য আসেনি আপনাদের কাছে আর চাইতেও কিছু আসেনি শুধু বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের মানুষ শুধু 10,323 কেন ত্রিপুরা রাজ্যের বেকার ভাইদের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন শিক্ষক কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন আর যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে তবে শিক্ষা সমাজকে সবচেয়ে আগে আপনারা ধ্বংস করেছেন শিক্ষা সমাজকে বেসরকারি করে বিক্রি করে তুলে দিতে চাইছেন আপনারা কোথায় শিক্ষার মর্ম বুঝবেন এর বদলে কি আমদানি করেছেন বাইক বাহিনী আর সেই কি হেলমেট বাহিনী কথা বললেই পরের দিন রাত্রে এসে আপনার বাড়িঘর ভেঙে দেবে কথা বললেই আপনাকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করবে কথা বললেই আপনার বাড়িতে বোমাবাজি করবে এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের আমদানি করা নতুন সংস্কৃতি যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ কখনো স্বপ্ন দেখেনি এই ধরনের একটা পরিবর্তন ওনারা আনতে চেয়ে এই পরিবর্তনটা 18-তে করতে চেয়েছিলেন বুঝতে নাও পারেন পরবর্তী সময়ে সবাই বুঝতে পেরেছেন যে এই প্রতারণাটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের 10,323 এর সঙ্গে হয়নি ত্রিপুরা রাজ্যের আপামর জনগণের সঙ্গে এই প্রতারণা করেছেন এই সরকারটা একটা কথা রাখেনি 299টা প্রতিশ্রুতি দিয়ে যে বই ছাপিয়ে লিখিত আকারে বার করেছিল এই সরকার করবে এখন যে নতুন ওদের সংকল্প বেরিয়েছে এর সঙ্গে একটাও কোনো মিল নেই তার মধ্যে বেকারদের কোনো কথা নেই তার মধ্যে 10,323 এর কোনো কথা নেই তার মধ্যে কোনো কিছু নেই একটা কাজ না করেও মিথ্যেভাবে বেমালুম ভাবে ওনারা পুরোটা 5 বছর কাটিয়ে দিয়েছেন আর বলছেন আবার নাকি ওনারা গদিতে আসবেন অলরেডি সারা ত্রিপুরার আনাচে কানাচে যেখানে দোকানে ছাত্র ছাত্রী বেকার ভাই বোন সমস্ত অংশের মানুষ বলছে যে পরিবর্তন আসছে এই সরকার আর নয় 10,323 এই আওয়াজ একই সঙ্গে তুলেছে যে এই জুমলা সরকার আর নয় অনেক হয়েছে আমরা সারা ত্রিপুরার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে এই আবেদনটুকু করছি যে সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকারি প্রতিষ্ঠিত হয়ে বেমালুম ভুলে যায় নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বলে যে এমন কিছু আমরা বলিনি আর এটা তো লাল ঘরের মানুষ ওরা নীল ঘরের মানুষ ওরা এরা তো CPM এর হয়ে কাজ করছে এই সব কথা বলে যে সরকার আমরা 10 বছর সরকারি চাকরি করেছি সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছি এই আমরা জানি না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনো 10,323 কেন কোনো কর্মচারী কোন সরকারকে ভোট দেয় কোন রাজনৈতিক দল করে সেটা নিয়েও কোনো সরকার বসে সরকারি অবস্থান থেকে বলতে পারে সেটা আমাদের জানা ছিল না সেটাও ডবল ইঞ্জিনের প্রাপ্তি আমাদের রাজ্যে এসে বলে যেতে পারেন যে 10,323 কেন ত্রিপুরা রাজ্যের কোনো সমস্যার সমাধান থাকবে না কর্মচারীদের কোনো সমস্যার সমাধান থাকবে না যখনই এই সরকারটা প্রতিষ্ঠিত হবে
ডবল ইঞ্জিনের সরকার ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাকে ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখিয়েছিলেন। বর্তমানে যে সরকারটা রয়েছে সেই সরকার এই 18-র পর থেকে একে একে করে আমরা দেখতে পেয়েছি 10,323-এর কথা ওনারা একটু একটু করে ঘুমাকে চালানোর যে বিষয়টা ছিল, সবাই সবটা জানে, তার জন্য প্রথম থেকে বলার কিছু নেই। সে সবটাই আস্তে আস্তে ঘুমাকে স্লো করে করে ভুলে যাচ্ছেন ওনারা। বিভিন্ন ভাবে চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, ওনাদের দাঁড়ে গেছি, ওনাদের সঙ্গে দেখা করার জন্য একবার নয় বহুবার চেষ্টা করেছি। এই ডবল ইঞ্জিনের সরকারের ডবল মুখ্যমন্ত্রী পেয়েছি। এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় দিয়ে উনি দেখাও করেছেন, বলেছেন সমস্যার সমাধান করবে, কিন্তু কিছুদিন পরেই দেখলাম উনি নিজেই সমস্যার সমাধান হয়ে উনি এখান থেকে চলেই গেছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ এই ডবল ইঞ্জিনের সরকারের সময় কিছু শব্দ আমদানি করেছে, ফুরুট, চিনে গেছে না, ঘুমাকে সালামা, জুমলা, এইসব শব্দগুলি সমস্ত কিন্তু এই ডবল ইঞ্জিনের সরকারের আমদানি করা শব্দ। এখন ত্রিপুরা রাজ্যের বাচ্চা সবাই জানে। ত্রিপুরা এসে গেছে, আর 2-3 দিন পরে আবার সেই ইলেকশন যখন এসে গেছে, আবার যখন গণদেবতাদের কাছে ওনারা ভোট চাইতে আসবেন, তখন ওনারা ঠিক অন্য আরেকটি কথা বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়ে সেটা ওনারা কিভাবে সমস্যার সমাধান করবেন। কতটা নির্লজ্জ, কতটা বর্বর সরকার হলে এইভাবে বেমালুম ওনাদের নিজেদের বলা কথাটা ভুলে যাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ এই 10,323-এর ট্যাগটা যারা লাগিয়েছেন এই সরকার লাগানোর আগে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষরা বিশ্বাস করেছিলেন যে নিশ্চয়ই নতুন এক সরকার, তারপর সেটা আবার ডবল ইঞ্জিনের সরকার, যা বলবেন নিশ্চয়ই সেটা পালন করবেন। কাজেই চলুন একবার বদল করে দেখি, এবং তার জন্য 10,323-এর ভূমিকা কিন্তু কম ছিল না। আমরা সবাই মিলে বেশিরভাগ অংশ চেষ্টা করে, এবং কিভাবে চেষ্টা করেছে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ জানে যে এই সরকারটা প্রতিষ্ঠা করার জন্য 10,323-এর কতটা ভূমিকা ছিল। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হলো। সারা রাজ্যে 2017 সাল থেকেই এই প্রচারটা এসেছিল যে ডুয়েল ইঞ্জিনের সরকার হলে নাকি সরকারটা ভালো চলে। তা সরকারটা কি ধরনের ভালো চললো? ডুয়েল ইঞ্জিনের সরকার আমাদের কি দিল? ডুয়েল ইঞ্জিনের সরকার দিল 10,323 একটা সংখ্যা। ডুয়েল ইঞ্জিনের সরকার দিল সর্বশিক্ষার কোর্টের রায় নাম মেনে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করা যায়, রামসার শিক্ষকদের সঙ্গে কিভাবে প্রতারণা করা যায়, জিআরবিটির নামে একটা প্রলোভন দেখিয়ে রাজ্যের যুব সমাজকে ললিপপ ঝুলিয়ে কিভাবে আটকে রাখা যায়। আর কি দিল? ডুয়েল ইঞ্জিনের সরকার দিল ডুয়েল মুখ্যমন্ত্রী, হীরা আর মানিক। দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসে বলে গিয়েছিলেন এই রাজ্যে নাকি হীরা দেবেন। বিপ্লব দেব নামে যে হীরাটা দিয়েছিলেন, 27টা দপ্তর নিজের অধীনে রেখে কত কি করেছেন। তারপর এই দেশের প্রধানমন্ত্রী উনাকে ডেকে নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে, কেন বলছি অজ্ঞাত কারণে, কারণ রাজ্যবাসী এখন অব্দি আমরা জানতে পারছি না যে আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কেন সরিয়েছে। এই কথাগুলো এই কারণে বলছি, এই এলাকার যারা বিজেপি করেন, বিজেপির বন্ধুরা যখন আপনার বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা চাইবেন, প্রার্থী যখন ভোট ভিক্ষা করতে চাইবেন, তখন দয়া করে অন্ততপক্ষে এই এলাকার মানুষদের কাছে অনুরোধ, আপনারা জিজ্ঞেস করবেন যে আমাদের রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন, উনাকে কি কারণে আমাদের মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা জানতে চাই।
হতে পারে না। ওনার বিরুদ্ধে এমন কি এলিগেশন আছে যে কেন্দ্রীয় নেতৃত্বরা স্বচ্ছ রয়ে গেলেন, বিপ্লব দেবকে সরিয়ে দিলেন, কারণ বললেন না। উনি কি টাকা পয়সায় ঘোটালায় জড়িত না অন্য কোনো ঘোটালায় জড়িত আছেন? কি কারণে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাঝপথ থেকে সরিয়ে নিয়ে গেলেন? কি বললেন? আমরা এখন স্বচ্ছ একজন মুখ্যমন্ত্রী দিয়েছি। তাহলে আগের জন অস্বচ্ছ ছিল। ইনডাইরেক্টলি এই বিজেপি আইপিএফটি দল এটা স্বীকার করে গেছেন যে বিপ্লব কুমার দেব যিনি ছিলেন উনি অস্বচ্ছ ছিলেন। অস্বচ্ছ হবারই কথা। একজন মন্ত্রী তিনটে দপ্তর সামলাতে পারেন না। উনি 27টা দপ্তর নিয়ে বসেছিলেন আর দিল্লিতে টাকা পাঠাতেন আর নিজেও কিছু গুছিয়ে রেখেছিলেন। সেটা হলো আমাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। উনার বাড়িতে নাকি এখনো সুটকেসে ভরা কি 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 জিনিস আছে, যে কারণে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হবার পরও ওই বাংলোটা উনি ছাড়ছেন না। ডক্টর মানিক সাহার জন্য ছোট্ট একটা ঘর দেওয়া হয়েছে, বাকি বাংলোটাতে উনি বসে আছেন। কি আছে ওই বাংলোতে? সাংবাদিক বন্ধুরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই ওই বাংলোতে নাকি টাকার পাহাড় জমে আছে। এই পাহাড় কোত্থেকে এসছে? দিল্লিকে উনি খুশি করেছেন বলে ওনার কোনো শাস্তি হয়নি। ওনাকে যা সরিয়ে দিয়ে এই পদ থেকে অন্য পদে দেওয়া হয়। এবার হীরার কাছেও 10,323 শিক্ষকরা ছুটে গিয়েছিলাম। কথা দিয়েছিল 2 মাসের মধ্যে সমাধান হবে। সমাধানের পরিবর্তে এমন এক সমাধান করলেন 27 তারিখের ঘটনা। এই রাজ্যবাসী না, সারা ভারতবর্ষের মানুষ জানে 10,323 শিক্ষকদের উপর কিভাবে পুলিশ লেলিয়ে দিয়ে বর্বরচিত আক্রমণ করা হয়েছিল। সেই দিন লাঠি পেটা, জল কামান, টিয়ার গ্যাস দিয়ে আমাদের শত শত শিক্ষকদেরকে উন্ডেট করে দেওয়া হয়েছিল। আমাদের শিক্ষকরা যখন হাসপাতালে ভর্তি হতে গেছেন, তাদেরই বিধায়ক ডাক্তার দিলীপ দাস উনি হাসপাতালে গিয়ে বলছেন এদের চিকিৎসা হাসপাতালে করা যাবে না। উনি কি ডাক্তারি পড়েছিলেন না কসাই? একজন ডাক্তার হয়ে কোনো মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন আর রাজনীতি করার জন্য এদের চিকিৎসা করা হবে না? কোন রাজ্যে বাস করছি আমরা? এই কি সংস্কৃতি আমরা চেয়েছিলাম? দীর্ঘ 25 বছরের একটা সরকারকে পরিবর্তন করা হয়েছিল, রাজ্যের জনগণ ভোট দিয়ে পরিবর্তন করেছিল একটা আশা নিয়ে যে একটা ভালো কিছু হয়তো আমার রাজ্যবাসী দেখবে। তার পরিবর্তে আমরা কি দেখলাম? 8 পাস বিধায়ক, 8 পাস মন্ত্রী, আর দুটো জিনিস রাজ্যবাসী দেখতে পেয়েছি আমরা। একটা হলো বাইক বাহিনী, একটা হলো হেলমেট বাহিনী। আপনি কিছু বলবেন দেশদ্রোহী। রাতের অন্ধকারে এই বাইক বাহিনী কিন্তু দিনের বেলায় দেখা যায় না। রাতের অন্ধকারে আপনার বাড়িতে গিয়ে হামলা করবে। আপনার শিশু, আপনার স্ত্রী, আপনার বৃদ্ধ মামা এদেরকে মারছে। কি দুর্ভাগ্য বলুন আর প্রতিশ্রুতির খেলাপ বলুন। এই সরকারটা, বিজেপি আইপিএফটি সরকারটা আমাদেরকে বাধ্য করেছে আজকে রাস্তায় দাঁড়িয়ে এই কথাগুলোকে জনগণের কাছে তুলে দেওয়ার জন্য, যে আমাদের সঙ্গে এই বিজেপি আইপিএফটি সরকার কি ধরনের প্রতারণা করে গেছে। আমরা আগরতলায় এই রাজ্য সরকারের এই 5 বছর পূর্তি যেটুকুন সময় দেওয়ার কথা ছিল সেটুকুন সময় আমরা দিয়েছিলাম। যে রাজ্য সরকার চেষ্টা করে যদি আমাদেরকে বিদ্যালয়মুখী করে দেন তাহলে আমাদের আর আন্দোলন করার দরকার নেই। আমরা বিদ্যালয়ে গিয়ে স্কুলের পঠন পাঠন এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতাম। 50,000 চাকরি দিবে, প্রত্যেক ঘরে রোজগার দিবে, 10,323 চাকরি তারা প্রয়োজনে আইন সংশোধন করে এবং প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমাদেরকে চাকরিটা আবার পুনর্বহাল করবে। তারা কমিটমেন্ট দিয়েছিল এবং বর্তমান যে আসামের মুখ্যমন্ত্রী, নেডার নেতা হিমন্ত বিশ্ব শর্মা এবং তৎকালীন প্রয়াত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি সোনারতরী হোটেলে তাদের ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিল। তাদের ভিশন ডকুমেন্ট যেহেতু ভারতের অর্থমন্ত্রী প্রয়াত
অরুণ জেটলি যে প্রকাশ করেছে, ভেবেছিলাম এই রাজ্যের মানুষ হয়তোবা বিজেপি এবং আইপিএফটি সরকার যদি ক্ষমতায় আসে তো ডাবল ইঞ্জিনের সরকার হবে। দিল্লিতে বিজেপি সরকার, ত্রিপুরাতেও বিজেপি সরকার, এবং ডাবল ইঞ্জিনের যেহেতু সরকার হবে, ডাবলভাবে এই রাজ্য উন্নতি হবে এবং তাদের যে প্রতিশ্রুতিগুলি তারা পালন করবে। বিজেপি এবং আইপিএফটিকে আশীর্বাদ করেছিল এবং ক্ষমতায় আসার জন্য তাদেরকে সাহায্য করেছিল। পরিবর্তে আমরা কি দেখলাম? বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বিফোর দ্য 2018 অ্যাসেম্বলি ইলেকশন 1.6%। টোটাল ভোটের পার্সেন্টেজ ছিল 1.6। তা থেকে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসে পড়ে প্রায় 44 and above percentage ভোট নিয়ে। ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম? প্রধানমন্ত্রী বলেছিলেন আমি ত্রিপুরাবাসীকে হীরা দিব। হীরা কি করলো? 100 দিন সময় দেন, 100 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে মডেল স্টেট হিসাবে আত্মপ্রকাশ আমি করাবো। 100 দিনের পর গেল কি 3 বছর। 5 বছরের মাথায় আমরা কি দেখলাম? 2 জন মুখ্যমন্ত্রী 5 বছর পূরণ করতে পারেননি।